আজ 12ই জুলাই রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। উপনির্বাচনের আগে রেজিনগরে রাজনৈতিক চর্চা, মুখ খুললেন হুমায়ুন কবিরের ছেলে রবিন। একই শিবিরে কেষ্ট এবং কাজল, পুরনো দ্বন্দ্ব ভুলে ঋতব্রত শিবিরে তৃণমূলের একাধিক নেতা। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, তদন্তে সন্তুষ্টির কথা জানালেন বাবা। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হলে এলাকার মানুষের চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার তকিপুরের জনসভায় তিনি বলেন, বিজেপি জিতলে 2টি ব্রিজ, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো এবং আবাস যোজনার ঘর দেওয়া হবে। এই ঘোষণার পর বিজেপি সমর্থকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে সংখ্যালঘু অধ্যুষিত এই আসনকে বিজেপি এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে আম জনতা উন্নয়ন পার্টির সম্ভাব্য প্রার্থী ও হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ রবিন উপনির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, নিজের দলকে জেতানোর জন্য মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বলা দরকার তাই বলেছেন তিনি। এ বিষয়ে আমার কিছু বলার নেই, কিন্তু উনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী, তাই নিজের দল জিতলে রেজিনগরে কাজ করবেন এই কথা ঠিক নয়। উনি তৃণমূলে থাকার সময় থেকেই রেজিনগর বিধানসভা এলাকার মানুষ ও তাদের সমস্যা সম্পর্কে অবগত। রবিন আরো বলেন, বিধানসভা উপনির্বাচনের ফলাফল যাই হোক, আমি চাইব মুখ্যমন্ত্রী তার কথা মতো রেজিনগরের জন্য 2টি না হলেও কমপক্ষে 1টি ব্রিজ যেন ভাগীরথী নদীর ওপর তৈরি করে দেন। নিজের জয়ের সম্ভাবনা নিয়ে রবিন বলেন, আমার বাবার প্রায় 40 বছরের রাজনৈতিক জীবন রেজিনগর বিধানসভাকে কেন্দ্র করে। এলাকার মানুষের সুখে দুঃখে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমার বাবা রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন, কিন্তু তাও আমরা রেজিনগরকে ছেড়ে যাইনি। রেজিনগরবাসী আমাদেরকে চেনেন ও জানেন। তিনি আরো বলেন, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা থেকেও নেই। আমরা রেজিনগরে জিতলেও বিরোধী আসনেই বসতে হবে, তবে আমরা সরকারের গঠনমূলক বিরোধিতা করব, অন্ধ বিরোধিতা নয়। দল ভাঙনের প্রসঙ্গে রবীন্দ্রের দাবি, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙন হয়েছে, তবে রেজিনগর বিধানসভা এলাকায় আম জনতা উন্নয়ন পার্টিতে কোনো ভাঙন হয়নি। কয়েকজন নেতা বা কর্মী দল ছেড়েছেন, এটা ঠিক কথা। দলের কাছে তাদের অনেক ধরনের চাওয়া পাওয়া ছিল, সেই সব কিছু পূরণ না করতে পারার কারণেই তারা দল ছেড়েছেন। তিনি আরো বলেন, আমার বাবার রাজনীতি জগতে বরাবরই বিতর্কিত মানুষ, তাই যারা আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যোগ দিয়েছিলেন তাদের সকলের বাবার এই রাজনৈতিক চরিত্রের কথা জেনেই যোগ দিয়েছিলেন। নতুন করে আমার বাবার বিরুদ্ধে কারো কিছু বলার নেই। শেষে রবিন বলেন, রেজিনগরের মানুষ জানে আমরা তৃণমূলে থাকার সময় কোনো ধরনের বেআইনি কাজ বা তোলাবাজির সঙ্গে জড়িত ছিলাম না। আমরা বরাবরই রেজিনগরের মানুষের সুখে দুঃখে থেকেছি, তাই রেজিনগরের মাটি কাউকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এই আসন থেকে আমার বাবা জয়ী হয়েছেন, তাই উপনির্বাচনে আমার সঙ্গে বিরোধী সমস্ত রাজনৈতিক দলেরই কড়া টক্কর হবে। জয়ের মার্জিন কি হবে সেই বিষয়ে এখনই আমি কিছু বলতে পারবো না। একই শিবিরে কেষ্ট এবং কাজল, পুরনো দ্বন্দ্ব ভুলে ঋতব্রত শিবিরে তৃণমূলের একাধিক নেতা। বীরভূমের দখল নিয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকলেও রাজ্যে পালা বদলের পর দুজনেই এখন ঋতব্রত শিবিরে। অনুব্রত বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন, আগে থেকেই ওই শিবিরে রয়েছেন কাজল। ফলে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী এখন একই ছাতার তলায়। রাজনৈতিক মহলের একাংশের মতে বিভিন্ন মামলা ও রাজনৈতিক সমীকরণের জেরেই এই শিবির বদল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারীর বি টিম যারা যাচ্ছেন তাদেরই তো বিজেপি গরু চোর, কয়লা চোর, পাথর চোর বলতো। কুণাল ঘোষের দাবি, যারা ওদিকে যাচ্ছেন তাদের 3 ধরনের বিষয় রয়েছে। একাংশ যাচ্ছেন লোভে, একাংশ যাচ্ছেন বাঁচতে এবং অন্য অংশ যাচ্ছেন পুলিশ ও প্রশাসনের চাপে। শুধু অনুব্রত কাজল নন, সুদীপ রাহা, কোহিনুর মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের একাধিক নেতাও এখন ঋতব্রত শিবিরে। কোহিনুর মজুমদার বলেন, এটা হওয়ারই ছিল। আমার কাছে নেত্রী এখনো প্রণম্য, তবে তিনি যদি সত্যিই চাইতেন আজকে এই অবস্থা হতো না। রাজনৈতিক মহলের প্রশ্ন, নিজের দল ধরে রাখতে না পারলেও দীর্ঘদিনের বিরোধে জড়িয়ে থাকা নেতাদের একই শিবিরে আনতে পেরেছেন ঋতব্রত। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, তদন্তে সন্তুষ্টির কথা জানালেন বাবা। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার বাবা জানান, পুলিশ তদন্তে আমরা খুশি। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাই হচ্ছে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা গ্রেপ্তার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপের আশ্বাসও মিলেছে। আগে মুখ্যমন্ত্রীর কাছে করা আবেদনগুলিও পূরণ হচ্ছে বলে জানান তিনি। তার আশা,
মেয়ের সঙ্গে জঘন্য ঘটনা ঘটানো অভিযুক্তরা শাস্তি পাবেই। পুলিশের দাবি, বারুইপুরের ঘটনার পুনর্নির্মাণের সময় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। বাকি অভিযুক্ত দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবির মোল্লাকে জেরা চলছে। আনন্দ সর্দার অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। এদিকে বারুইপুর এনকাউন্টারের তদন্তভার ইতিমধ্যেই সিআইডি নিয়েছে। একই সঙ্গে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারকে 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য ও তার দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী। পরে সূর্যপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বেআইনি মদ গাঁজার ঠেকের বিরুদ্ধে বিশেষ অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর। শনিবার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে গিয়ে নির্যাতিতা বালিকার পরিবার এবং নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি রাজ্য জুড়ে বেআইনি মদ, গাঁজা, চরস ও মাদকের ঠেকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, সব কিছুর কার্যকারণ থাকে। যে জঘন্য অপরাধ হয়েছে, আমি মনে করি তার পেছনে বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদকের বড় ভূমিকা আছে। আপনারা পুলিশকে এগুলো জানান। তিনি ডিজিপিকে আগামী 2 সপ্তাহ রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়ার কথাও জানান। তার কথায়, রাজ্যে যত বেআইনি মদের ঠেক, গাঁজা বা চরসের ঠেক আছে তার বিরুদ্ধে অভিযান চালাতে হবে। পাশাপাশি তিনি বলেন, গ্রামীণ এলাকা থেকেও এটা সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা পরিবেশকে বাঁচাতে পারি। এদিন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী এবং নিহতের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়। এছাড়া নির্যাতিতা বালিকার পরিবারকেও সাহায্য করা হয়েছে বলে জানান তিনি। তার দাবি, নির্যাতিতার পরিবারের অনুরোধ মেনেই এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। রাজনীতিতে রোজ পরিবর্তন, কাল কি হবে জানি না। কেন একথা বললেন দিলীপ ঘোষ? বিরোধীদের অবস্থান, শিল্প, রাজ্যসভার দলবদল সহ বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলেন, বিরোধীরা এখন টুকরো টুকরো গ্যাং, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তাদের দাবি, মানুষ বিরোধীদের শক্তি দিলেও সরকারে থাকাকালীন অপকর্মের কারণে তাদের লড়াই করার আত্মিক শক্তি নেই। তিনি বলেন, বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই না করে সরকারের সঙ্গে থেকে রাজ্যের উন্নয়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুক। শিল্প প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, বাংলায় শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। তিনি জানান, ডানকুনিতে নতুন শিল্প উদ্বোধনের পাশাপাশি আরও একাধিক শিল্প গোষ্ঠী বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। তার কথায়, গত 50 বছরে এমন শিল্প অনুকূল পরিবেশ ছিল না। রাজ্যসভার দলবদল নিয়ে তিনি বলেন, শ্রমিক ভট্টাচার্য একা সিদ্ধান্ত নেননি, এটি কেন্দ্রীয় দলের সিদ্ধান্ত। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে এই পদক্ষেপ। সুখেন্দু শেখর রায়ের প্রসঙ্গে তিনি বলেন, তিনি গুণী ব্যক্তি এবং অতীতেও তৃণমূলের নীতির বিরোধিতা করেছিলেন। মমতাকে ক্ষমতাচ্যুত করে প্রথম চুল কাটলেন কৌস্তব। 3 বছর আগে প্রতিজ্ঞা করে এই রাস্তায় বসেই ন্যাড়া হয়েছিলেন তিনি। 2023 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রতিজ্ঞা নিয়ে মাথা ন্যাড়া করেছিলেন তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে জয়ী হয়ে বিধায়ক হন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিজ্ঞা পূরণ হওয়ায় শনিবার যে রাস্তায় মাথা ন্যাড়া করেছিলেন সেখানেই প্রথম চুল কাটেন তিনি। কৌস্তব বলেন, 2023 সালের 4 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে ব্যাংকশাল কোর্ট থেকে জামিন পেয়ে রাস্তায় বসেই চুল কামিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন আমি মাথার চুল রাখবো না। তিনি আরো বলেন, অবশেষে 4 মে এই রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার এসেছে। এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার কথা রেখেছি। উল্লেখ্য, 2023 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়ে মাথা ন্যাড়া করেছিলেন কৌস্তব। 2024 সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর 2026 সালে ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন। 2023 সালে নেওয়া প্রতিজ্ঞা 2026 সালে তা পূরণ এবং একই রাস্তায় বসে প্রথম চুল কাটার মধ্যে দিয়ে 3 বছরের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটালেন তিনি। গুন্ডা দমন আইনের বিরোধিতায় অধীর। বারুইপুর এনকাউন্টারেরও তুললেন একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত গুন্ডা দমন আইন ও প্রিভেন্টিভ অ্যারেস্ট আইনের বিরোধিতা করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, গুন্ডা দমন আইনের বিরোধিতা আমরা করছি।
এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন দমনমূলক ও অনৈতিক। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়াই উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। তিনি আরও দাবি করেন, উত্তরপ্রদেশেও এমন আইন আনার চেষ্টা হলেও সুপ্রিম কোর্টে তা বাধার মুখে পড়েছিল। মুর্শিদাবাদের সাম্প্রতিক দাঙ্গার প্রসঙ্গ তুলে অধীর বলেন, শক্তিপুরের দাঙ্গার কারণেই আমি হেরেছি। যদিও সেই দাঙ্গাকারী এবং দাঙ্গার মদতকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশকে এত ছুট দেওয়া হলে আমার আপনার সকলের বিপদ বাড়বে। বারুইপুর এনকাউন্টার নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং ভিডিওতে যে ধরনের তথ্য উঠে আসছে তাতে অনেক প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গ পুলিশকে আগামী দিন নিজেদের আরো বেশি স্বচ্ছতা এবং যোগ্যতার প্রমাণ দিতে হবে। এভাবে যা খুশি তাই বাংলায় করা যাবে না এবং প্রশাসন যা বলবে তাই বাংলার মানুষ মেনে নেবে না। পাশাপাশি তার অভিযোগ, বারুইপুরের ঘটনার পর সেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে দমন পীড়ন চলছে। বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণ করুক উনি সকলের মুখ্যমন্ত্রী। মিড ডে মিলের ডিম বন্ধের সম্ভাবনা নিয়ে অধীর বলেন, ডিম বন্ধ হলে আরো ছাত্রছাত্রী স্কুল থেকে পালাবে। বাংলায় এসব করে লাভ হবে না। ডিম দেওয়ার উদ্দেশ্যই হলো এর আকর্ষণে বাচ্চারা স্কুলে আসবে। খিদে মেটাতে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য মিড ডে মিল চালু করা হয়েছে। আমরাই আসল তৃণমূল। 21শে জুলাই কলকাতায় আসার ডাক কল্যাণ ব্যানার্জির। 21শে জুলাই উপলক্ষে কর্মীদের কলকাতায় আসার আহ্বান জানিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, 21শে জুলাই যারা পারবেন কলকাতায় আসুন। আমরাই আসল তৃণমূল। আমাদের সঙ্গে 41% মানুষের সমর্থন আছে। তিনি দাবি করেন, ঋতব্রত তৃণমূলের কোনো গুরুত্ব নেই, তাদের কমিটিও গুরুত্বহীন এবং ওদের সঙ্গে কোনো মানুষ নেই। অনুব্রত মণ্ডলের ঋতব্রত তৃণমূলের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে তিনি বলেন, সে তো অনেক কথাই শোনা যাচ্ছে। আপনারা তো বলেছিলেন স্বপন দেবনাথ নাকি চলে গেছেন, তিনি তো এখানে বসে আছেন। কল্যাণ ব্যানার্জি জানান, রাজ্য জুড়ে 14,000 মামলা হয়েছে এবং আগামী 1 বছর কর্মীদের পাশে থাকবেন। বর্ধমানে নিহত ও আহত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য তিনি সাংসদ কীর্তি আজাদকে অনুরোধ করেন। পথের সাথী প্রকল্প নিয়ে তিনি বলেন, সবই তো ওদের আতশ কাঁচের তলায়, যা খুশি করছে করুক। গুন্ডা দমন আইন প্রসঙ্গে তার মন্তব্য, যারা গুন্ডা ছিল তারাই গুন্ডা দমন করার কথা বলছে। শনিবার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে পূর্ব বর্ধমানে গিয়ে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন কল্যাণ ব্যানার্জি। সভায় সাংসদ কীর্তি আজাদ, প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ সহ দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ডানকুনিতে একটি হুঁশিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে শুধু দেশীয় নয় বিদেশি বিনিয়োগও হবে। তার কথাই শুধু বাংলা বা অন্য রাজ্যে শিল্পপতিরা নন, এখানে বিদেশি বিনিয়োগ হবে। এফডিআই অর্থাৎ প্রত্যক্ষ বিদেশি লগ্নি আসবে। শ্রমিকদা সেই স্বপ্ন দেখিয়েছেন, তার দায়িত্ব আমাকে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, গত 15 বছর নয়, বাম আমল থেকেই রাজ্যে শিল্পে খরা চলছিল। আপনারা ডবল ইঞ্জিন সরকারের সুফল পাবেন। বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে। তার দাবি, আইন শৃঙ্খলার উন্নতি, তোলাবাজি ও কাটমানির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ফলে শিল্পের পরিবেশ তৈরি হয়েছে। তিনি জানান, শিল্প স্থাপনে নতুন জমি নীতির মাধ্যমে সহযোগিতা করা হবে। 100 কোটির বেশি বিনিয়োগে দ্রুত অনুমোদনের ব্যবস্থা থাকবে এবং শিল্প প্রসারের জন্য 5,000 কোটি টাকার বিশেষ বাজেট রাখা হয়েছে। তার মতে, বড় শিল্প এলে বেকারত্ব কমবে, কৃষকদের আয় বাড়বে এবং রাজ্যের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও নতুন উদ্যোক্তা তৈরির ওপরও জোর দেন তিনি। অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বাংলায় বৈদেশিক বিনিয়োগ 0.6%, তবে তা বাড়বে। তার দাবি, টাটা, বাটা, রিলায়েন্স, আদানি সহ দেশি বিদেশি সংস্থা ইসরায়েল, সিলিকন ভ্যালি ও মিউনিক থেকেও পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসবে। শিল্পমন্ত্রী তাপস রায়ও জানান, বাংলায় আবার শিল্পের জোয়ার ফিরিয়ে আনায় সরকারের লক্ষ্য। হাওড়ায় ফের বুলডোজার অভিযান, ভাঙা হলো বেআইনি গুমটি ও দোকান। শনিবার হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশের যৌথ অভিযানে বেলিলিয়াস রোড ও ব্যাটরার নরসিংহ দত্ত রোডে রাস্তার ধারে থাকা বেআইনি গুমটি ও দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরসভার দাবি, বেআইনি গুমটি ও দোকান সরানোর জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের পরও সেগুলি না সরানোই এদিন অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুধু বেলিলিয়াস রোডেই প্রায় 45টি বেআইনি গুমটি ভাঙা হয়েছে। পাশাপাশি ব্যাটরার নরসিংহ দত্ত রোডেও একাধিক গুমটি ও দোকান ভাঙা হয়। অভিযানের সময় এক প্রতিবন্ধী যুবকের গুমটি ভেঙে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ দেখা যায়। যাদের গুমটি ও দোকান ভেঙে দেওয়া হয়েছে তারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই।
বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনার সংক্রান্ত জেলা প্রশাসনের বৈঠকে যোগ দিয়েও ক্ষোভ প্রকাশ করে বেরিয়ে যান বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই। নীলাদ্রি শেখর দানা বলেন, দুদিন আগেও এখানে আমাদের কর্মীদের মিথ্যা মামলা দিয়েছে, তাদের সঙ্গে বসে আমি চা খাওয়ার মতো ছেলে নই। তিনি জানান, 40 বছর ধরে বিজেপির সঙ্গে রয়েছেন এবং দলের নেতৃত্বকে শ্রদ্ধা করলেও ব্যক্তিগত অবস্থান থেকে তিনি ওই বৈঠকে থাকতে চাননি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা 14 দিন অনশন। অসুস্থ সোনাম ওয়াংচুক বলছেন, আমি গান্ধী নই। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্ণা চলছে। ওই মঞ্চে সমাজকর্মী তথা গবেষক সোনাম ওয়াংচুক দীর্ঘদিন ধরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন। শনিবার তার অনশনের 14 দিন পূর্ণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাকে আধুনিক গান্ধী বলা হলেও সোনাম বলেন, আমি গান্ধী নই। অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় আমাকে হিরো বলছেন, আমাকে গান্ধী বলছেন, এগুলো আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তিনি আরো বলেন, আমি সাধারণ নাগরিক মাত্র, আমি নাগরিক হিসেবে নিজের কর্তব্য পালন করছি মাত্র। আপনারাও নিজেদের নাগরিক কর্তব্য পালন করুন, অন্যের মধ্যে হিরো খুঁজবেন না, নিজেদের হিরো নিজেদেরই হতে হবে। সোনাম জানান, দীর্ঘ অনশনে শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে তিনি অনড়। তার মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সমস্ত পরীক্ষায় দুর্নীতি বন্ধ এবং নিট প্রশ্ন ফাঁসের জেরে 21 জন পড়ুয়ার পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক সাহায্য। তবে 14 দিন পরও কেন্দ্রের তরফে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। কেন্দ্র সাড়া না দিলে আগামী বাদল অধিবেশনে সংসদ ভবনে পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টি। পুরুষ লক্ষ্মীদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা, গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য। কিভাবে চলতো এই স্ক্যাম? কাটোয়ার আলমপুর গ্রাম পঞ্চায়েতে পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধুর টাকা পাইয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পঞ্চায়েত প্রধান নজরুল ইসলাম। এই ঘটনায় কাটোয়া 1 বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মী কার্তিক মণ্ডল পলাতক। অভিযোগ, দুজনের যোগ সাজসে বহু পুরুষের নামে লক্ষ্মীর ভান্ডারের আবেদন অনুমোদন করিয়ে দেওয়া হতো। বিজেপির দাবি, প্রকল্পের 1200 টাকা পাইয়ে দেওয়ার বদলে উপভোক্তাদের কাছ থেকে প্রতি মাসে 300 টাকা থেকে 500 টাকা নেওয়া হতো। তদন্তে উঠে এসেছে, অবিবাহিত পুরুষ, একই পরিবারের স্বামী স্ত্রী, এমনকি বাইরে কর্মরত পুরুষদের অ্যাকাউন্টেও নিয়মিত এই প্রকল্পের টাকা জমা পড়েছে। এক যুবক লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন। এক মহিলা জানান, তার স্বামীর অ্যাকাউন্টে এই টাকা আসতো। অভিযুক্ত কার্তিক মণ্ডলের স্ত্রীও দাবি করেছেন, তার স্বামী একা টাকা নেননি। ঘটনায় কাটোয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছে আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।